জীবন কোনো গল্পের বই নয় যে শেষটা সবসময় সুন্দর হবে। জীবন হলো এক কঠিন রণক্ষেত্র, সেখানে আপনি ততক্ষণই প্রাসঙ্গিক যতক্ষণ আপনার দেবার মতো কিছু আছে। আর এই যাত্রায় রয়েছেন অসংখ্য মানুষ যারা একটা সময় পারেননি সত্যকে তুলে ধরতে, বলতে পারেননি কোনো কথা। যে কথা যায়নি বলা, এসএটিভির এই প্ল্যাটফর্মে সে কথাগুলোই বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর এই আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জামায়াত নেতা কাদের মোল্লার সন্তান জনাব হাসান জামিল। আমরা কথা বলবো তার সাথে, জানবো তার ও তার পরিবারের সাথে ঘটে যাওয়া বেশ কিছু জানা অজানা দুঃসহ স্মৃতির কথা। জনাব হাসান জামিল, আমি শুরুতে স্বাগত জানাচ্ছি এসএটিভির স্টুডিওতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি এসএটিভি কর্তৃপক্ষকে এবং যে অনুষ্ঠানে আমাকে ডাকা হয়েছে যে কথা যায়নি বলা, এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি শুরুটা করতে চাই যে আপনার পরিচয়টা আমি কিছুক্ষণ আগে যেটা দিলাম, যে জামায়াত নেতা কাদের মোল্লার সন্তান। আপনার পিতা বাংলাদেশের একজন মেধাবী রাজনীতিবিদ ছিলেন নিঃসন্দেহে, কিন্তু বিগত সময়ে তাকে কসাই কাদের উপাধি দেওয়া হয়েছিল এবং মানবতা বিরোধী মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের কারণে তাকে আপনার ফাঁসিতেও ঝোলানো হয়েছে। তো যদিও আসলে পৃথিবীর প্রতিটা সন্তানের কাছেই তার পিতা প্রথম হিরো, এটা খুব স্বাভাবিক ব্যাপার, তো আপনি আপনার পিতার পরিচয়ে ঠিক কতটা গর্বিত আসলে? দেখুন, আমরা তো আমার জ্ঞান হওয়ার পরের থেকে আমি যখন দেখেছি, আমার জন্ম ৭৮-এ, এরপর থেকে আমি আব্বুকে পুরো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমার যখন জ্ঞান বুদ্ধি হয়, ধরেন সেটা ৮৮-৯০ সাল থেকে, ম্যারাডোনার যুগের পরের যুগ আর কি। তো তখন থেকে আমি দেখেছি উনি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেছেন। একজন সাংবাদিক নেতা হিসেবে, একজন জামাতের রাজনীতিতে একজন লিডার হিসেবে আমি ওনাকে বেড়ে উঠতে দেখেছি। উনি অসংখ্য জায়গায় অসংখ্য প্রোগ্রাম করেছেন, সাংবাদিকদের বিভিন্ন প্রোগ্রামে গিয়েছেন। আপনি জানেন উনি 1982-84 সালে তখন অবিভক্ত সাংবাদিক ইউনিয়নের উনি সহসভাপতি ছিলেন। তখন বাংলাদেশে নির্মল সেন, রিয়াজউদ্দিন সাহেব, তারপরে আপনার আনোয়ার জাহিদ, এরকম প্রথিতযশা সাংবাদিকরা বাংলাদেশে তখন ছিলেন। ইভেন আমাদের যে শেখ হাসিনার যিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার যিনি তথ্য উপদেষ্টা, আমার নামটা ভুলে গেলাম, উনিও ছিলেন ওই সময়, কিন্তু উনি সাংবাদিক ইউনিয়নের লিডার ছিলেন। এরপরে উনি ওই সাংবাদিক ইউনিয়নের লিডার হওয়ার আগে উনি ঢাকা ভার্সিটিতে পড়েছেন। ওনাদের সমস্ত সার্টিফিকেটগুলো আমাদের বাসায় আছে, এগুলো অনলাইনে বা আপনি যে কোনো জায়গায় ঘাটলেই পাবেন। এরপরে আপনার উনি রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করেছেন, উদয়ন স্কুলে শিক্ষকতা করেছেন পার্ট টাইম। রাইফেলস পাবলিক স্কুলে উনি ভারপ্রাপ্ত প্রিন্সিপালও ছিলেন কিছুদিনের জন্য। উনি এগুলো সবই কিন্তু স্বাধীনতার পরে করেছেন। ওনাকে কিন্তু কেউই কখনো বলে নাই যে উনি যুদ্ধাপরাধী ছিলেন। এই ঘটনাটা আওয়ামী লীগ এই বাংলাদেশের রাজনীতিকে এবং ধরেন যেই একটা শান্ত একটা যে পরিবেশ রাজনীতিতে, এটাকে নষ্ট করে দেওয়ার জন্য 2008 সালে ক্ষমতা আসার পরের থেকেই তারা ইন্ডিয়া এবং এবং আরও জিওনিস্ট যারা আছে বা সারা ওয়ার্ল্ড ওয়াইড, যারা দেশে সারা বিশ্বে মুসলমানরা অশান্তিতে থাকুক, দ্বিধাবিভক্ত থাকুক, এরকম যারা চায়, তাদের কারণে ধরেন বাংলাদেশে রাজনীতি থেকে তারা দুই ভাগে বিভক্ত করার একটা মানে কুপরিকল্পনা, আমি বলবো কুচক মানে একটা কুপরিকল্পনা তারা করলেন। করার ফলে এর ফলেই আপনার এ ধরনের মানুষ যারা বাংলাদেশে ইন্ডিয়ান আধিপত্যবাদ এবং জাতীয়তাবাদ, বাংলাদেশে ইসলাম এবং জাতীয়তাবাদ, এটার মূল্যবোধের সমন্বয়ে একটা রাজনীতি চলুক, দেশে একটা সরকার থাকুক, এটা যারা চায় না, তারা আপনার এই ষড়যন্ত্রটা করলো। এবং এভাবে তারা জামাতের এই সমস্ত মেধাবী লিডার যারা ছিল, কাদের মোল্লা থেকে শুরু করে আরও যারা আছেন, শহীদ আব্দুল কাদের মোল্লা থেকে শুরু করে, তাদেরকে তারা টার্গেট করলো। আমার ফাদারের ব্যাপারে আমি যেটা বলতে পারি, বাকিদের ব্যাপারেও আমি বলতে পারি। আমার ফাদারের ব্যাপারে যেহেতু এখানে আলোচনা, আমার ফাদারের ব্যাপারে আমি আপনাকে নিঃসন্দেহে বলতে পারি যে উনি কাউকে একটা চড়ও দিছেন এরকম কোনো রেকর্ডও নাই।
মিরপুরে যে কসাই কাদেরের নামে উনাকে জড়ায় এত কথা বলা হলো, মিরপুরে কিন্তু আমাদের কোন মিরপুরে প্রায় শুধুমাত্র 350 মানুষকে হত্যার রাইট 350, এটা কিন্তু আপনি এর আগে যত আপনি ভিডিও অডিও দেখবেন কোনো জায়গায় কিন্তু ওনার নাম নাই। হঠাৎ করে আপনার এটা ধরেন যে উনি যখন লিডার হয়ে উঠলেন জামাতের, তখন ধরেন যে 2007 সালে জনকণ্ঠ সহ কিছু পত্রিকাতে আপনার পেপার কাটিং বানায় ওনাকে যুদ্ধাপরাধী বানায় ফেলা হলো। অথচ তার আগে কিন্তু দেখবেন যে ওনার নামে কোনো মামলাও নাই, কোনো জিডির কপিও নাই, কিচ্ছু নাই। আচ্ছা, ভালো কথা, মিরপুরে উনি যে এত লোককে মারলেন, এত লোককে খুন করলেন, গুম করলেন, মিরপুরে কিন্তু আমাদের কোনো জায়গা জমি নেই। মিরপুরে শুধুমাত্র আপনার 10 নম্বরের আগে হাতের বামে একটা ছোট্ট একটা 1% একটা জমি আপনার আব্বুর কয়েকজন বন্ধুবান্ধব মিলে এখানে করা। মিরপুরে যেই জায়গায় ওনার নামে এত কিছু, সেই জায়গায় কিন্তু ওনার নামে কোনো জায়গা জমি বাড়ি কিচ্ছু আমাদের নামে নাই। কেউ একটা দলিল দেখাইতে পারবে না, তখনও দেখাইতে পারে নাই, এখনও দেখাইতে পারবে না। উনি যে এত লোককে মারলেন, এত লোককে খুন করলেন, কই সাংবাদিক, আপনারা তো সাংবাদিক মানুষ, উনি যখন 82-84 সালে যে আপনার সাংবাদিক ইউনিয়নে ছিলেন, কেউ তো ওনাকে বলে নাই যুদ্ধাপরাধী। উনি হাসিনার সাথে রাজনীতি করছেন, খালেদা জিয়া রাজনীতি করছেন, এরশাদের সাথে রাজনীতি করছেন। উনি বাংলাদেশে এমন কোনো লিডার নাই যাদের সাথে রাজনীতি করেন, কেউ ওনাকে যুদ্ধাপরাধী বলে নাই। উনি ধরেন যে এই যে উদয়ন স্কুলে শিক্ষকতা করছেন, ঢাকা ভার্সিটিতে উনি পড়াশোনা করছেন, ঢাকা ভার্সিটিতে উনি রেকর্ড ব্রেকিং রেজাল্ট করছেন 75 সালে এবং 77 সালে আপনার এই মানে ওই ইনস্টিটিউট অফ এডুকেশনাল রিসার্চ যেটা, ওইটাতে কেউ ওনাকে বলে নাই যে ওনার যেই থিসিস, উনি যে ডিপ্লোমা করছেন যে থিসিসের উপরে, সেই থিসিস 1996 সাল পর্যন্ত ঢাকা ভার্সিটিতে পাঠ্য ছিল। আপনার আওয়ামী লীগ সরকার আসার পরে ওটা উনি বাদ দিছে। কই কেউ তো ওনাকে কোনোদিন যুদ্ধাপরাধী বলে নাই। হঠাৎ করে আপনার ধরেন যে এই গণ আদালতের পরে ধরেন যে যখন 2000 সালে জামাত যখন ক্ষমতায় আসলো বিএনপির সাথে, এবং জামাত যখন সারা বাংলাদেশে প্রভাব বিস্তার করতে থাকলো, এবং যখন এবং অন্যান্য যে বাংলাদেশকে যারা অশান্ত রাখতে চায়, যারা আপনার রাজনৈতিকভাবে স্থিতিশীলতা দেখতে চায় না, তারা আপনার এরকম একটা সুপরিকল্পিতভাবে তারা আপনার হাসিনাকে উস্কাই হোক, আর হাসিনাকে ধরেন হাসিনা তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার লালসাই হোক, যে কোনো কারণে হোক, হাসিনা এই ফাঁদে পা দিল। এবং আলটিমেটলি আপনার বক্তব্য হচ্ছে আপনার পিতা জনাব কাদের মোল্লা মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী কোনো ধরনের অপরাধের সাথে জড়িত ছিলেন না। আচ্ছা, আমি পরের প্রশ্নে আসতে চাই যে 2013 সালের খুব সম্ভবত 5ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনার পিতার বিরুদ্ধে আনিত 6টি অভিযোগের মধ্যে 5টিতে তাকে দোষী সাব্যস্ত করে এবং একই বছরের 12 ডিসেম্বর তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তো এই যে মাঝে তাকে যাবজ্জীবনও খুব সম্ভবত দেওয়া হয়েছিল। আচ্ছা, এই যে 10টা বছরের যে জার্নিটা মাঝের, অর্থাৎ 2013 থেকে এই পরের যে 10টা বছরের জার্নিটা, সেটা আপনার গোটা পরিবারের কেমন ছিল এবং সেই বিষয়টা যদি একটু বলেন আপনি। আসলে আমি যদি আপনাকে এক কথায় আমি যদি বলি আর কি, মানে খুব ছোট কথা দিয়ে আমি স্টার্ট করি, তাহলে হচ্ছে যে ওনারা ছিলেন আসলে ছোট কারাগারে আর আমরা ছিলাম আসলে বড় কারাগারে। আমি আপনাকে আগেও বলেছি, আপনি দেখবেন এটা, সেটা হচ্ছে যখন 2010 সালে ওনাদেরকে গ্রেপ্তার করা হলো, আপনার 12ই জুন অথবা 13ই জুন আমার যতদূর মনে পড়ে, এরপরেই আপনার এরপরের দিনই আমাকে আমি ওনার জন্য খাবার দাবার এবং জামা কাপড় নিয়ে আমি ঢাকা জজ কোর্টে গিয়েছিলাম। ওনাদের তো ওই দিন একটা শুনানি ছিল আর কি, রিমান্ড শুনানি। সেখানে ওসি সালাউদ্দিন ছিল, যে ওসি সালাউদ্দিন আপনার এই যে হোলি আর্টিজানে গুলি খেয়ে মারা গেল, সেই সালাউদ্দিন গোপালগঞ্জের ছাত্রলীগের সে সহসভাপতি বা সভাপতি ছিল, তাকে তো হাসিনা ওসি করলো। যাই হোক, এনিওয়ে, এরকম পুলিশে অসংখ্য আওয়ামী লীগের চোর গুন্ডা বাটপারি ছিল ছাত্রলীগের। যাই হোক, তো সে ছিল, সে আমাদেরকে ওখান থেকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করে আমাকে প্রায় 19 দিন জেল কাটতে হয়েছে। আমি আব্বু তখন একই সাথে জেলে ছিলাম। ওনার খবর নিতে যায়, তারা আমাকে অ্যারেস্ট করে। আমাকে অ্যারেস্ট করছিল কামরুজ্জামান সাহেবের এক ছেলেকে অ্যারেস্ট করছিল, আর আমার বোনের হাজব্যান্ডকে অ্যারেস্ট করছিল। অপরাধটা কি ছিল? অপরাধ কিছুই না, তারা আমাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ আনলো যে আমরা নাকি পুলিশের কর্তব্য কাজে বাধা দিছি, আমরা নাকি বোম ফুটাইছি, আমরা নাকি আপনার পুলিশের উপরে হামলা করার চেষ্টা করছি, আমাদের ইশারাঙ্গিতে নাকি জামাতের লোকজন ওখানে বোম টোম ফুটায় সন্ত্রাসের সৃষ্টি করছে, ইত্যাদি ইত্যাদি। অথচ আমরা জীবনে কোনোদিন, বোম তো দূরের কথা, আমি আপনাকে যেটা বললাম যে আমরা জীবনে কোনোদিন এই ধরনের কোনো কাজের আশেপাশে কোনোদিন যাইনি। এনিওয়ে, তারা আমাদেরকে 19 দিন, আমি বিনা বিচারে 19 দিন জেল কাটলাম। 19 দিন পরে আমি গ্রেফতার করার সময় কি কোনো ধরনের ওয়ারেন্ট ছিল বা কিছু? না, কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। তাহলে আমাদেরকে জাস্ট আপনার আব্বুদের সাথে আমরা ধরেন যে একটা কোর্টে এজলাসের শুনানি চলতেছিল, আমার মনে আছে স্পষ্ট। আমরা পাশে বসেছিলাম, প্রচণ্ড ভিড়। হঠাৎ করে আপনার সালাউদ্দিন আসলো। সালাউদ্দিন এসে বললো, আপনারা কারা? আমি যখন পরিচয় দিলাম, তারা আমাদের সমস্ত মোবাইল টোবাইল সব কিছু সিজ করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে
2-5 মিনিট পর আবার মোবাইল ফেরত দিল, ফেরত দিয়ে বললো কি আপনারা আমাদের সাথে আসেন, আপনারা আসছেন কেন? আমি বললাম আমরা ওনাকে খাবার দাবার দিতে আসছি, ওষুধ দিতে আসছি। উনি বললো যে আচ্ছা ঠিক আছে আসেন, এখানে তো দিতে পারবেন না, আসেন আমাদের সাথে। বলে পাশে যে আপনার গারদ যে জায়গাটা থাকে ওই জায়গাটার কাছাকাছি সে আমাদেরকে নিয়ে গেল, নিয়ে যায় হঠাৎ করে সে আমাকে ওখানে কর্ডন করে ফেললো, কর্ডন করে সে ভিতরে নিয়ে গেল আব্বুদের সাথে। আব্বুরাও আপনার ধরেন যে ওই প্রিজন ভ্যানে উঠলো আর আমাদেরকে সে ওই আপনার গারদের মধ্যে 2 তলায় নিয়ে গেল, 2 তলায় নিয়ে আমাদেরকে সে অ্যারেস্ট করে ফেললো। মোবাইল টোবাইল জামা কাপড় সহ যা আছে ও আব্বুর ওষুধপত্র এগুলো তো কিছু দিতেই পারলাম না, এগুলো সব সে সিজ করে নিয়ে গেলো। এরকম ছিল অবস্থা। এরপরে তো ধরেন আমি 19-20 দিন পরে জেল খেটে বেরোলাম, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। 54 এসে আমাদেরকে অ্যারেস্ট মানে বাবা তখনও জেলে? হ্যাঁ আব্বু তো তখন জেলে। আচ্ছা, আব্বুর সাথে আমার মাঝে মাঝে দেখা হয়েছে রাস্তায়, যদি ওনার সাথে কথা হয়নি, দূরের থেকে দেখছি আর কি। এরপরে আপনার আমরা 19-20 দিন পরে আপনার জেল খেটে মুক্ত হইলাম। জেল গেট থেকে বেরোনোর সময় ধরেন গোয়েন্দা পুলিশ ম্যানেজ করে অনেক কষ্ট করে আমাদেরকে বেরোতে হয়েছে। যাই হোক বেরোলাম, বেরোনোর পরে তো ধরেন আমার মনে আছে আব্বুর মামলা দেখব কি, আমার মনে আছে আপনার আব্বুর শাহাদাতের আগে পরে আমি প্রায় 2-2.5 বছর বাসায় থাকতে পারিনি, মানে কন্টিনিউয়াস বেসিসে। আমাদের বাসা একদম জামাত অফিসের উল্টা পাশে মগবাজারে। সো ওই জায়গাটা তো খুবই তখন একটা হরিবল সিচুয়েশন ছিল। ওই জায়গায় যে কোনো দাঁড়িওয়ালা লোকজনকে দেখলেই পুলিশ কোনো কারণ ছাড়াই অ্যারেস্ট করতো। জামাতের লোক তারা মসজিদ থেকে কেউ বেরোতেছে তাকে অ্যারেস্ট করে নিয়ে যেত। যাই হোক আমাকে অ্যারেস্ট করে নাই এনি সামহাও, যে কোনো কারণে হোক, কিন্তু আমি বাসা থাকতে পারিনি দীর্ঘদিন। রমনা থানা থেকে প্রায় পুলিশ এসে আমাদের বাসাতে আমাদের নাম ঠিকানা কার কি NID কার্ড এগুলো 2 দিন পরে পরে তারা লিস্ট করে নিয়ে যেত। DGFI থেকে লোক আসতো, NSI থেকে লোক আসতো। হ্যাঁ, আমাদের বাচ্চা কাচ্চারা তো ভয় পেত, পুলিশের ড্রেস দেখলে পরেই ভয় পেত, এবং আমাদের বাচ্চা কাচ্চাদের কাছে তখন পুলিশ ছিল একটা আতঙ্কের বিষয়, বুঝতে পারছেন? কারণ তারা দেখতেছে যে তাদের মামা চাচা বিভিন্ন লোকজনকে ধরে নিয়ে যেতেছে পুলিশ। আমার তখন আমার আব্বু জেলে যাওয়ার পরে 2011 সালে আমার মেয়ে হয়। আমার মেয়ে তো পুলিশ দেখলেই ভয় পেত। যাই হোক এনিওয়ে আমার চাকরি চলে গেল, আমাকে রিজাইন দিতে বাধ্য করা হলো। আমি যে প্রাইভেট কোম্পানিতে ছিলাম সেখান থেকে। এরপরে ধরেন আমাদের আত্মীয় স্বজন, দূরবর্তী আত্মীয় স্বজন যারা আছে তারাও ভোগান্তির মধ্যে পড়ছে কাদের মোল্লার আত্মীয় স্বজন হওয়ার কারণে। আমাদের কোনো জায়গা জমি আমরা ধরেন যে নামজারি করাইতে পারি নাই। আব্বুর নামে যেটা ছিল সেটা আমাদের নামে যে খাজনা খারিজ করে ট্রান্সফার করব, এটাই 5ই আগস্টের পরে সম্ভব হয়েছে। তার আগে দেশে ছিলেন কি অনেকটা রোহিঙ্গার মতো? হ্যাঁ, আমাদের রোহিঙ্গার মতো। আমাদের পাসপোর্ট আনে, আমার পাসপোর্ট দিনের পর দিন তারা রিনিউ করে নাই, বুঝতে পারছেন? আমাকে হিউজ পরিমাণ টাকা ঘুষ দিয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে, আমাকে যখন 2 জন গুম হয়ে গেল তখন আমি বাধ্য হয়ে, আমার তো পাসপোর্ট ছিল না তখন, আমার পাসপোর্ট তারা রিনিউ করবে না, অনেক কষ্টে অনেক সিস্টেম করে আপনার অনেক মানে টাকা পয়সা খরচ করে আমাকে পাসপোর্ট হাতে পাইছি। তারপরে আমি দেশের বাইরে মালয়েশিয়াতে চলে যাই। মালয়েশিয়া থেকে আমি পরে টার্কিতে চলে যাই। আমি দেশেই ব্যাক করতে পারিনি, আমার বাংলাদেশি পাসপোর্টই ছিল না, আমাকে অন্য দেশের কাগজপত্রের উপর নির্ভর করে চলাচল করতে হয়েছে। এই ছিল অবস্থা। 5ই আগস্টের পরে আমরা এরকম, বাকি আমাদের ফ্যামিলি যারা আছে সবারই কিন্তু একই অবস্থা। আমার ছোটো ভাই দীর্ঘদিন মালয়েশিয়াতে পড়াশোনা করছে, দেশে আসতে পারে নাই। এই 5ই আগস্টের পরে আমরা দেশে আসতে পারছি। এরকম ছিল অবস্থা আর কি। আমরা দিনের পর দিন আমাদেরকে রাত বিরাতে মানে বাসার বাইরে থাকতে হয়েছে। রাতে 12টার সময় DGFI পুলিশ এসে আমাদের কাছে খোঁজখবর নিতেছে যে আমরা কোথায় আছি, আমরা বাসায় নাই কেন, বুঝতে পারছেন? এটা তো বিভিন্ন ধরনের হচ্ছে কাদের মোল্লার সন্তান। রাইট সন্তান। আচ্ছা, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনার পিতার ফাঁসির রায় দেয়া হলো, সেই একই ট্রাইব্যুনালে 12 বছর পর সাবেক বা তৎকালীন প্রধানমন্ত্রী যাই বলি শেখ হাসিনারও ফাঁসির রায় ঘোষণা করা হলো। এটা কি নিছকই কাকতালীয় নাকি এটা হবারই ছিল, এবং এই রায় কি আদৌ কার্যকর হবে বলে কি আপনার মনে হয় কিনা? মানে ঘটনা হচ্ছে, আপনি তো জানেন প্রথমে যে আব্বুকে প্রথমে এই ট্রাইব্যুনাল নাটক, এটা পুরোটাই ছিল একটা নাটক। তারা প্রথমে আপনার যুদ্ধবিরোধী অপরাধী হিসাবে তাদেরকে গ্রেপ্তার করছে। পরে যখন দেখছে যে এইটার ব্যাপারে বাংলাদেশের প্রপার কোনো ল নাই, তখন তারা এটাকে মানবতা বিরোধী অপরাধে নিয়ে গেছে। আমি তো আপনাকে আগেই বলছি যে আব্বুর বিরুদ্ধে কোনো ধরনের কোনো যুদ্ধ অপরাধের মামলা, মানে কোনো ধরনের মামলা তো দূরে, ইভেন কোনো রিপোর্টও কোনো পত্রিকাতে ছিল না। এটা 2007-8 সালের দিকে আপনার এই যে জনকণ্ঠ থেকে শুরু করে চোরের কণ্ঠ, যৌনকণ্ঠ, হাবিজাবি যে পত্রিকাগুলো আছে এগুলো আপনার সিন্ডিকেট রিপোর্ট করে। তার আগে আব্বুর বিরুদ্ধে কোনো রিপোর্টও ছিল না ইভেন। যাই হোক, এরপরে তো ওনাকে প্রথমে তারা যাবজ্জীবন দেয়। যাবজ্জীবন দেওয়ার পরে তারা আপনার তথাকথিত শাহবাগ করে একটা মফ করে আপনার তথাকথিত গণজাগরণ মঞ্চ, বা কেউ কেউ এটাকে জনজাগরণ মঞ্চ বলে থাকেন, এই মঞ্চ করে ইমরান সরকারের মতো এরকম একটা লুচ্চা লাফাঙ্গা একটা 3rd ক্লাস শ্রেণীর লোককে নিয়ে তারা আপনার রাষ্ট্রীয় মদদে আইন চেঞ্জ করলো। সে আইনের আওতায় আমার ফাদারের রায় কিন্তু আগেই হয়ে গেছে। সেই আইনের আওতায় তারা জঙ্গলি কায়দায়
আমার ফাদারকে তারা ওই আইন চেঞ্জ করে, আপনার ওই রায় চেঞ্জ করে তারা আপনার অ্যাপিলেটে নিয়ে তাকে ফাঁসি দিল, ফাঁসি রায় দিল। আচ্ছা, ভালো কথা। এরপরে তারা তো তাকে ফাঁসি দিয়ে দিল। আপনি তো জানেন আসলে মানে সংশ্লিষ্টতা কি শুধুমাত্র তৎকালীন সরকারেরই, না তাদের সাথে অন্য কোনো সংশ্লিষ্টতা ছিল? না, ডেফিনেটলি আপনি তো দেখতেছেনই যে বাংলাদেশের রাজনীতি তো আসলে বেসিক্যালি ইন্ডিয়া, কন্ট্রোল বাই ইন্ডিয়া। হাসিনার রাজনীতি পুরোটাই কন্ট্রোল বাই ইন্ডিয়া, আওয়ামী লীগের রাজনীতি পুরোটাই কন্ট্রোল বাই ইন্ডিয়া। এটা মুক্তিযুদ্ধ থেকেই, এটা একদম ওই সময়কার থেকেই আপনার তারা ছলে বলে কলে কৌশলে বলেন, বিভিন্নভাবে বলেন, তারা এইটা এই গ্রিপটা তারা নিয়ে নিছে। এবং আপনার আওয়ামী লীগ শেষ দিন পর্যন্ত এটা বেরোতে পারেনি। তার তো প্রমাণ হলো যে হাসিনাকে তারা আশ্রয় দিছে। আপনি অন্য কোনো, আপনি বিশ্বে কোনো এরকম কোনো একটা উদাহরণ দেখান, কেউ নাই। তারা 2 দিন পরে পরেই বলতেছে যে তারা ধরেন বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়, কিন্তু তারা হাসিনাকে কিন্তু ঠিকই ওখানে রেখে দিয়েছেন। তারা বাঙালিকে বাঙালি খেদাও, মুসলিম খেদাও বলতেছেন, কিন্তু হাসিনার ব্যাপারে তারা কিন্তু কোনো কথা কেউই বলেন না। আচ্ছা, যাই হোক, যে প্রসঙ্গে আসি আর কি, সেটা হচ্ছে যে আপনার এরপরে তো তারা আপনার ওই যাবজ্জীবন কারাদণ্ডকে বাড়ায়। এটা বাংলাদেশের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে বিরল। ব্যারিস্টার রাজ্জাক সাহেব যখন অ্যাপিলেটে তর্ক করছেন বা আর্গুমেন্ট করছেন, তখন কিন্তু এটা উনি বলেছেন এবং বিচারকরা স্বীকার করছেন যে এটা বিশ্বের ইতিহাসে বিরল, যে এরকম একটা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পরে উচ্চ আদালতে অলওয়েজ রায়টা কমে। আর আব্বুর ক্ষেত্রে যেটা হয়েছে, যেটাকে বাড়ানো হয়েছে। যাই হোক, এরপরে এখন আপনি যে কোশ্চেনটা, দ্বিতীয় যে কোশ্চেনটা করলেন, সেটা হচ্ছে যে আপনার হাসিনার রায় যেটা হয়েছে সেটা আদৌ কার্যকর করার কতখানি পসিবিলিটি আছে কিনা, এবং এই রায়টা আসলে কার্যকর হবে কিনা, এই উত্তরটা আমি আপনার থেকে নেব। তার আগে আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, বিরতির পরে এসে আমি এই কথাটা আপনার থেকে জানবো। দর্শক, কথা বলার এ পর্যায়ে আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই। বিরতির পর একবার স্বাগত জানাচ্ছি। দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন জামায়াত নেতা কাদের মোল্লার সন্তান হাসান জামিল। বিরতিতে যাবার আগে আপনি এই রায়ের বিষয়টা নিয়ে এবং শেখ হাসিনার সংশ্লিষ্টতা এই বিষয় নিয়ে বলছিলেন, সেখান থেকে যদি আবার একটু আসি। হ্যাঁ, আমরা তো আসলে যদিও একটা নিদারুণ জুলুম এবং অন্যায়ের শিকার হয়েছি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ইউজ করে হাসিনা এবং আপনার তার বাইরের যে শক্তি আছে তারা আমাদেরকে এভাবে ঝুলাই দিল। এতে আসলে দেশেরই ক্ষতি হয়েছে আমি বলবো। দেশ আসলে এই সমস্ত মানে আব্বুর তো বাইপাস সার্জারি ছিল, হার্টের প্রবলেম ছিল, বিভিন্ন ধরনের রোগে তিনি, উনি আজ হোক ওনার 64 বছর বয়স, উনি মারাই যেতেন। ওনাকে তো আসলে কেউই চিনত না বিশ্বে, বাংলাদেশে ইভেন অনেক লোকে ওনাকে চিনত না। অনেক লোককে আমি বলবো যে অধিকাংশ লোককে ওনাকে জানত না, যেহেতু উনি জামাতের ইন্টেলেকচুয়াল পার্টটা উনি বেসিক্যালি দেখতেন। উনি তো মাঠে ময়দানে অতটা সরব ছিলেন না, উনি বেসিক্যালি ব্যাক এন্ডে কাজ করতেন, বিহাইন্ড দ্য স্ক্রিন। তো সেই জায়গা ধরেন যে সারা বাংলাদেশে এখন সব জায়গায়, সারা বিশ্বে, আমি বিশ্বের বিভিন্ন দেশ ঘোরার অভিজ্ঞতা হয়েছে, সেখানে কাদের মোল্লা বললে এক নামে সবাই বাংলাদেশ এবং বাংলাদেশ জামাত ইসলামীকে চিনে ফেলে। এটা তো বিশাল বড় একটা মর্যাদা, সম্মানের বিষয়। আলহামদুলিল্লাহ, আমি সেজন্য গর্বিত। তো এখন আমি ব্যক্তিগতভাবে, যদিও আমরা ফ্যামিলিগতভাবে বা জামাত এবং জামাতের যেই পরিবারের সদস্যরা যে পক্ষ থেকে আমি বলতে পারি আপনাকে যে আমরা যে পরিমাণ নিদারুণ জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছি, চাকরি হারাইছি, ফিনান্সিয়ালি ক্ষতিগ্রস্ত হয়েছি, শারীরিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, গোটা পরিবারই সবাই আমরা কম আর বেশি। আরমানকে ধরেন আয়না ঘরে নিয়ে তার তো একটা প্রায় 8-9 বছর তার জীবন থেকে হারাই ফেলা হয়েছে। সে এখনও স্টিল মানে তাকে ওই আতঙ্কগুলো, ট্রমা থেকে এখনও সে বেরোতে পারে নাই। আয়না ঘরে যারা ছিলেন তারাও এই ট্রমা থেকে ইনফ্যাক্ট বেরোতে পারেন নাই। আরমান তো আলহামদুলিল্লাহ অনেকখানি রিকভার করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে শুকরিয়া যে আমরা আমাদের ভাইকে ফেরত পাইছি। তো সেদিক দিয়ে আপনি বলতে পারেন যে আমি হয়তো হাসিনার মানে সর্বোচ্চ শাস্তি চাই, এবং আমি বলতে পারেন যে আমি আমি খুব দ্রুত শাস্তি চাই। বাট ইনফ্যাক্ট আমি চাই যে তার বিচারটা আরও প্রপারলি হোক এবং সারা বিশ্বের কাছে একটা নজির থাকুক। আমি তার বিচার তাড়াহুড়া করে চাই না। অন্যান্য যে মামলাগুলোও আপনার বর্তমানে যারা দেখছেন, যে প্রসিকিউটর এবং যারা চিফ, আমাদের তাদের কাছে অনুরোধ থাকবে যে তারা যেন সমস্ত মামলাগুলো একদম সুনিপুণভাবে সমস্ত কাগজ কলম এবং তথ্য প্রমাণ দিয়ে সুন্দরভাবে পরিচালনা করেন এবং হাসিনাকে যেন প্রপারলি ডিফেন্ড করারও সুযোগ দেওয়া হয়। আমরা যদিও ডিফেন্ড করার নিজেকে সুযোগ পাই নাই, আমরা প্রপারলি সাক্ষী জমা দিছি, সেই সাক্ষীদেরকেও আমরা ঠিকঠাক মতো আনতে পারি নাই গ্রামের থেকে। বাট আমি চাই যে হাসিনার বিচারটা প্রপারলি হোক এবং আমি আশা করব যে হাসিনার যে ফাঁসির রায় সহ অন্যান্য যে কয়টা রায় অন্যান্য যাদের ব্যাপারেও হয়েছে তাদের রায়গুলো বর্তমান বিএনপি সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনার ইভেন তারেক জিয়ার যিনি মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতি আমার অনুরোধ থাকবে
যে ওনারা যে সমস্ত পদক্ষেপগুলো নিচ্ছেন এই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য, আমি সেগুলোকে সাধুবাদ জানাই এবং আমি আশা করি যে ওনারা এই বিচার প্রক্রিয়াকে সুন্দর সুষ্ঠু করার জন্য আরও পদক্ষেপ নেবেন এবং হাসিনা এবং তৎসংশ্লিষ্ট আওয়ামী লীগ যারা ছিলেন তাদের বিরুদ্ধে যে রায়গুলো অলরেডি হয়েছে সেগুলোকে তারা কার্যকর করার জন্য যথাযথ পদক্ষেপ নেবেন। পার্শ্ববর্তী দেশের কাছে তারা অ্যাপিল করবেন হাসিনাকে যেন অতি দ্রুত দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করা হয়। আচ্ছা, আমি একটু অন্য একটা প্রসঙ্গে আসতে চাই যে সম্প্রতি, খুব সম্প্রতি এটা বলা চলে যে আপনার পিতা কাদের মোল্লার হাতে লেখা একটা চিঠি আলোচনায় আসে। এটা খুব সম্ভবত 2025 সালেই লাস্টের দিকে আলোচনায় আসে, যেখানে এটা হচ্ছে ডাকসুর যিনি হচ্ছে জিএস মহিউদ্দিন খান, ফেসবুকে তিনি এই পোস্টটি করেন, যাতে লেখা ছিল, প্রিয় রনি, যদি কখনো সময় পাও এবং তোমার ইচ্ছে হয় তবে আমার ফাঁসির পর একবার হলেও বলো বা লিখো, কাদের মোল্লার কসাই কাদের এক ব্যক্তি নয়, আমার আত্মা কেয়ামত পর্যন্ত কাঁদবে আর কসাই কাদের তখন কেয়ামত পর্যন্ত হাসবে। নিচে লেখা ছিল কাদের মোল্লা। তো এই যে কসাই কাদের এবং কাদের মোল্লা, এই বিষয়টা উনি উল্লেখ করে চিঠিটা লিখে গিয়েছিলেন। এই চিঠির বিষয়ে আপনারা আগে থেকে জানতেন কিনা এবং কবে কোথায় বসে কার উদ্দেশ্যে এই চিঠিটা লেখা হয়েছিল সেই বিষয়টা, আপনার অনুভূতিটাও একই সাথে জানতে চাই। আসলে এটা তো আমাকে আপনি খুব মানে নির্ধারণ একটা কষ্টের স্মৃতি মনে করালেন, যদিও এই চিঠির হার্ড কপি আমার কাছে নাই, বাট এই চিঠি সম্বন্ধে আমি শুনছি। এই চিঠি সম্বন্ধে আসলে তো ওনাকে আসলে জিজ্ঞেস করা হয় নাই। ওনার অন্যান্য অনেক চিঠি আমাদের কাছে আছে। উনি আম্মুর উদ্দেশ্যে একটা চিঠি লিখেছিলেন, যেটা খুবই ফেসবুক বা ইউটিউব, টুইটারে, ডিজিটাল মিডিয়াগুলোতে খুবই একসময় ভাইরাল হয়েছিল। তো এই চিঠি আমার অবশ্য রনি সাহেবকে জিজ্ঞেস করারও সুযোগ হয় নাই। আচ্ছা, যে এই চিঠি আদৌ সত্যি কি মিথ্যা, এই চিঠির ব্যাপারে আমি দেখেছি জাস্ট। হাতের লেখাটা আমি বলবো যে ওনার হাতের লেখার সাথে ঠিক মিলে না, আবার মিলে, এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, আপনি কি কনফিউজ? তাহলে আমি একটু কনফিউজড। আমি জানি না, আমি আপনাদের মাধ্যমে হয়তো আমি রনি সাহেব, কিন্তু পোস্টটাও তো করেছেন আপনাদের শিবিরেরই হচ্ছে, এই পোস্টটা ওনারা করেছেন। আমি ঠিক শিওর না যে এই চিঠিটা ওনার, তবে আমি ফেসবুকে প্রচুর লোকজনকে এটা পোস্ট করতে আমি দেখছি। তো আমার আসলে রনি সাহেবের সাথে, রনি ভাইয়ের সাথে আসলে ডাইরেক্ট আমার কখনো দেখা হয় নাই, বা আমি এটা ওনাকে জিজ্ঞেস করতে পারি না যে এই চিঠি কি উনি ওনার উদ্দেশ্যে লিখছেন নাকি। তবে মানে গোলাম মাওলা রনির উদ্দেশ্যে আব্বু চিঠিটা রাখা স্বাভাবিক, কারণ গোলাম মাওলা রনির বাড়ি আর আমাদের বাড়ি হচ্ছে ধরেন খুবই কাছাকাছি। ওনাদের অরিজিনাল যে আদি বাড়ি ছিল সেটা আমাদের সদরপুরেই, ফরিদপুরে আমিরাবাদ গ্রামেই। ওনাদের বাড়ি হচ্ছে আপনার সদরপুরের যে মেইন যে আপনার বাজারটা আছে, বাজারের পিছনে, আর আমাদের বাড়িটা হচ্ছে একটু গ্রামের দিকে। সো আব্বু এই চিঠি ওনাকে লিখতেই পারেন। এবং আমি আপনাকে আগেও যেটা বললাম যে মিরপুরের যে কসাই কাদের, তার সাথে আব্বুর সাথে বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্টতা নাই, দুজন টোটালি ভিন্ন ব্যক্তি। মিরপুরের যে কসাই কাদের যার কথা বলা হয় তাকে আমি চিনি না, জানি না। আমি আব্বুর এই কেসের সময় তার আমি কিছু খোঁজপত্র নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এখানে অধিকাংশ লোকজনই এটাকে একটা মিথ বলছে। তারা অনেকেই বলছে যে হ্যাঁ ছিল, অনেকে বলছে ছিল না, অনেকে বলছে ছিল, পরে সে পাকিস্তানে চলে গেছে, মারা গেছে, তার কবর কোথায়, বাসা কোথায়, কেউ এই ব্যাপারে কোনো স্পেসিফিক তথ্য আমাকে দিতে পারে নাই। তবে অনেকে আমাকে বলছেন যে ওখানে কসাই কাদের নামে একজন ব্যক্তি ছিলেন, বাট তার কী ভূমিকা এ ব্যাপারে পরস্পর বিরোধী তথ্য আছে। আমি এটা শিওর না, সো আমি শিওর না হয়ে আন্দাজে বলতে পারি না। বাট আমি আমার ফাদারের ব্যাপারে বলতে পারি যে আমার ফাদার মুক্তিযুদ্ধের সময় আপনার ফরিদপুরের গ্রামে ছিলেন, এবং উনি ওখানে ধোলামিয়া পীর সাহেব নামে একজন পীর সাহেব ছিলেন, তার বাড়িতে লজিং থেকে উনি তার বাচ্চা কাচ্চা পড়াইছেন, আশেপাশে পড়াশোনা করছেন, এতটুকু। ওই সময় ব্যবসা বাণিজ্য করছেন টুকরা ফাঁকরা, এটা উনি আমাদেরকে বলছেন। এটা হলো কোনো পক্ষে ওনার ভূমিকা সেভাবে না, উনি কোনো পক্ষে ভূমিকা নেন না। এটার ব্যাপারে উনি আমাদেরকে যেটা বলছেন জেলে, সেটা হলো যে যেহেতু উনি একসময় বাম রাজনীতির সাথে ছিলেন। আচ্ছা, আপনি জানেন, এটা অনেকেই জানেন যে উনি একসময় বাম রাজনীতি করতেন। বাম রাজনীতি করার পরে উনি স্বাধীনতার জাস্ট আগে উনি ছাত্র সঙ্গে উনি মানে আনুষ্ঠানিকভাবে যোগ না দিলেও উনি তাদের প্রতি প্রভাবিত হন। মাওলানা মওদুদী সাহেবের তাফসির পরে উনি প্রভাবিত হন, এবং উনি ঢাকা ভার্সিটির বিভিন্ন হলে উনি ইসলামী বিভিন্ন ওয়াজ জলসাতে উনি কথা বলে বেড়াইতেন। উনি ৭১-এর ব্যাপারে আমাকে যেটা বলছেন, উনি লিখিত চিঠিও যেটা দিয়ে গেছেন, সেখানে উনি বলছেন ওনার হাতের লেখায় এবং মুখে যেটা বলছেন উনি, সেটা হলো যে উনি ৭১-এ যখন এই ঘটনা ঘটলো, মানে ২৫শে মার্চের কালো রাত্রের আগে উনি ফরিদপুরে চলে গেছিলেন। উনি ৭ই মার্চের ভাষণের আগে উনি ফরিদপুরে চলে গেছিলেন। এরপরে যেহেতু উনার একটা ইসলামিক ভাবমূর্তি ছিল, সেই তথ্য প্রমাণগুলো তো আপনাদের কাছে নিশ্চয়ই থাকার কথা। তথ্য প্রমাণ বলতে ওনার লেখা চিঠি আছে। ধরেন ওই সময় তো আসলে মানুষ এত ডকুমেন্টেড বা আমি বলবো যে এত ওয়েল ছিল না। আপনি জানেন, আপনার আব্বা আম্মাদের কাছে জিজ্ঞেস করেন, ওনাদের অনেকেরই বার্থ সার্টিফিকেট বলেন, কে কোথায়, এগুলো ওনারা ঠিকঠাক মতো বলতে পারবেন না। এই কাগজপত্র তখন এত মেনটেন করা হতো না। তা আব্বু আমাকে যেটা বলছেন এবং ওনার লেখা চিঠিতে যেটা আছে, মানে ওনার হাতের লেখা চিঠিতে, যে
আমি উনি কাঠগড়াও এই কথাগুলো বলছেন যে উনি 7ই মার্চের ভাষণের আগে আগে উনি দেশে চলে যান। 7ই মার্চের ভাষণ যেদিন হবে সেদিন উনি আপনার ঢাকায় ছিলেন, ফরিদপুর থেকে ঢাকা আসেন এবং তোফায়েল আহমেদের অনুরোধে উনি 7ই মার্চের ভাষণে ওই রেসকোর্স ময়দানে উনি ছিলেন। এবং আপনাকে আমি একটা চমকপ্রদ তথ্য দিই, সেটা হলো উনি ছিলেন মঞ্চের পিছনে, আর আমার মা, আমার আম্মু ছাত্র ইউনিয়নের তখন ছাত্র ইউনিয়ন করতেন, আমার মাও তখন দুজন একজন চিনতেন না। আমার মা আপনার ইডেন কলেজে ছাত্র ইউনিয়নের এজিএস ছিলেন। উনি আপনি দেখবেন যে ওই রেসকোর্সের ভাষণে যখন মুজিব ভাষণ দিচ্ছিলেন, মুজিব সাহেব, তখন সামনে কতগুলা মেয়ে আপনার গলায় মালা পরা বসেছিল একটা ব্যারিকেডের ভিতরে, আমার মা ওর মধ্যে ছিলেন। পরে যাই হোক তাদের মধ্যে বিয়ে হয়। তা আব্বু আপনার ওই 7ই মার্চের এই ভাষণে ঢাকা আসছিলেন, আবার পরের দিনে উনি ফরিদপুরে চলে যান। ফরিদপুরে যে উনি ফরিদপুরে ছিলেন, উনি আপনার পুরা মুক্তিযুদ্ধের পুরো টাইমটাই উনি ফরিদপুরে কাটাইছেন। ধলা মিয়া পীর সাহেবের যারা আপনার ছেলে দু একজন এখনও জীবিত আছেন, তারা আমাদের কাছে সাক্ষাৎকার দিয়েছিলেন, কিন্তু তাদেরকে আমরা কোর্টে আনতে পারি নাই, তাদের ভিডিও আমার কাছে আছে। তারা বলছেন যে ওনারা কাদের মোল্লা সাহেবকে ওখানে দেখেছেন। অর্থাৎ তাহলে এই কসাই কাদেরের সঙ্গে ওনাকে যে মেলানো হলো, এইটা আসলে মানে উনি এই তৎকালীন সরকারের রোশানলে আসলে ঠিক কিভাবে পড়লেন? উনি পড়লেন যেহেতু উনি জামাতের ওই সময়, জামাতের যদি আপনি 5 জন আপনার ডিসিশন মেকিং লিডারশিপ বলেন, যারা জামাতের ধরেন, জামাতের এই যে আমি আপনাকে যেটা বললাম যে ওনার ভূমিকা মেনলি ছিল হচ্ছে উনি যখন পাবলিসিটি সেক্রেটারি ছিলেন, ওনার যেহেতু সাংবাদিক একটা ব্যাকগ্রাউন্ড ছিল এবং উনি যেহেতু খুব ভালো ইংরেজি বলতে পারতেন, খুবই শিক্ষিত মন মানসিকতার লোক ছিলেন, অনেকটা জামাতের ব্যাকবোন। এক্স্যাক্টলি আপনি দেখবেন যে জামাতের অধিকাংশ লোকজন যারা অধিকাংশই ধরেন যে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা, যদিও তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিলেন আলহামদুলিল্লাহ। মতিউর রহমান নিজের চাচা খুবই চমৎকার ইংরেজি বলতেন, আর অনেকে ছিলেন খুব ভালো ছিলেন। বাট আব্বু এবং কামরুজ্জামান চাচার কাজই ছিল হচ্ছে জামাতের ফিনান্সিয়াল এবং ইনফরমেশন কালেক্ট করা, বিভিন্ন চ্যানেলের সাথে যোগাযোগ রাখা, সেটা ধরেন আর্মি চ্যানেল বলেন, সেটা ইন্টেলিজেন্স চ্যানেল বলেন, তারপর আপনার ধরেন যে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা ম্যানেজ করা, ফান্ডিং ম্যানেজ করা, ডিপ্লোম্যাট ডিল করা, ফরেন ডেলিগেট ডিল করা, এটা ছিল কাদের মোল্লা এবং মানে আপনার কাজ, কামরুজ্জামান চাচার কাজ। তো এই কারণে ধরেন এই দুজন জামাতের খুবই ইম্পর্টেন্ট লিডার ছিলেন আর কি। আপনি দেখবেন যে এখনও ইনফ্যাক্ট এই টিল টাইম পর্যন্ত কিন্তু এই দুজনের রিপ্লেসমেন্ট যারা চলে গেছেন, মোটামুটি যে 5 জন বা 7 জন যে লিডার আমি বলি, 5 জনকে ফাঁসিতে যেভাবে ঝুলাই মেরে ফেলা হয়েছে, আর আপনার সাইদি সাহেব এবং অধ্যাপক গোলাম আজম সাহেব, এই 7 জনের রিপ্লেসমেন্ট কিন্তু জামাত এখনও করতে পারে না। হয়তো আল্লাহ চাইলে এর থেকে আরও ভালো লিডার আসবেন, বাট ওনাদের আসলে ওই ভূমিকার কারণে হাসিনা তাদের টার্গেট করছে। এবং ওনারা কিন্তু হাসিনার বাসায়ও আপনার যখন 96 সালে একসাথে মিটিং করছেন, আপনি জানেন লিয়াজো কমিটিতে উনি, তোফায়েল, সুরঞ্জিত সেনগুপ্ত, নাসিম, তখন তারা রাজাকার ছিলেন না, তখন তারা রাজাকার ছিলেন। আপনি জানেন 96 সালে কিন্তু ওনারা একসাথে অ্যারেস্ট হয়েছেন, উনি, তোফায়েল, নাসিম, ওই যে আপনার এরশাদ বিরোধী মানে সরি বিএনপি বিরোধী আন্দোলনের একসাথে 3 জন অ্যারেস্ট হয়েছেন একই দিনে। তখন ওনারা রাজাকার ছিলেন না, তখন কিন্তু কোনো পেপার পত্রিকাতে বলা হয় নাই যে না যুদ্ধাপরাধী কাদের মোল্লা অ্যারেস্ট হয়েছে, কেউ বলে নাই। আচ্ছা, আমি ওই চিঠি থেকে একটু আপনার অন্য চিঠির একটা অফিস ছিল, ওইখানে আমি, মাসুদ সাইদি, মাবরুর, আমাদের কেস, আমরা যারা কেস ম্যানেজার ছিলাম, আমরা আপনার ওখানে বসেছিলাম। হঠাৎ করে মাসুদ ভাই আমাকে বললেন, মাসুদ সাইদি ভাই বললেন, জামিল একটা দুঃসংবাদ আছে। আমি বললাম কি ভাই? ওনার সাথে আবার জেলের লোকজনের খুব ভালো সম্পর্ক ছিল, সাইদি চাচার ছেলে হওয়ার কারণে, আর উনি এটা খুব ভালো মেনটেন করতেন। যাই হোক, উনি আমাকে বললেন, জামিল একটা দুঃসংবাদ আছে। আমি বললাম কি দুঃসংবাদ ভাই? বললো যে তোমাদের আমরা তখন ধরেন যে তো ওই দিন 10ই ডিসেম্বর বিকাল ধরেন, তখন আমার ধারণা 4টা 3টা এরকম বাজে। আমরা মাত্র ধরেন 5 তারিখে দেখা করে আসছি, 5ই ডিসেম্বর আব্বুর সাথে আমরা দেখা করে আসছি, শিডিউল সাক্ষাৎ কেন্দ্রীয় জেলখানায়। হ্যাঁ, কেন্দ্রীয় জেলখানা, ঢাকা সেন্ট্রাল জেল। ওনাকে কেরানীগঞ্জ থেকে সেন্ট্রাল জেলে নিয়ে আসা হলো, ভালো কথা। আমরা দেখা সাক্ষাৎ করে আসলাম। আমি আব্বুকে বললাম যে আপনি কি পূর্ণাঙ্গ রায়ের কপি পাইছেন? উনি বললেন না, আমি তো পূর্ণাঙ্গ রায়ের কপি পাইনি।
একজন ডেপুটি জেলার ছিল, সে আমার বললো হ্যাঁ জাহিন ভাই আপনাদের শেষ দেখা করার জন্য ওইটা দেওয়া হয়েছে। আমি বললাম ভাই আমরা কতজন আসবো? উনি বললো আপনারা 20-25 জন 40 জন আসেন, সমস্যা নেই। যাই হোক আমরা তো ধরেন যে তাড়াহুড়া করে আমি বাসায় গেলাম, বাসায় যেয়ে কোনো মতে আপনার জামা কাপড় চেঞ্জ করে গোসল গা ধুয়ে আমরা রওনা হইলাম। প্রায় আমার মনে পড়ে সম্ভবত 4টা মাইক্রোতে করে। আমাদের 23 জন ফ্যামিলি মেম্বার, আমি, মামা, মানে আত্মীয় স্বজন। আমার ছোট ভাই তখন মালয়েশিয়াতে স্টিল, হ্যাঁ সে তখন মালয়েশিয়ায়, সে মালয়েশিয়াতে পড়াশোনা করতে তখন ওইখানে। যাই হোক আমরা দেখা করতে গেলাম, আমার মনে আছে সন্ধ্যা 6টা 6:30 এরকম হবে, আমরা ঢাকা সেন্ট্রাল জেলে পৌঁছাইলাম। বাইরে তো ধরেন হিউজ অবস্থা, ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা যথারীতি কাদের মোল্লার ফাঁসি চাই হ্যান ত্যান চিকরাচিকরি চিল্লাচিল্লি অবস্থা। যাই হোক এর মধ্যে আমরা ওখানে দাঁড়াইলাম, প্রথমে আমাদেরকে লাইন ধরে সারিবদ্ধভাবে নিয়ে তারপরে চেক টেক করে ওরা ভিতরে ঢুকাইলো। ঢাকা সেন্ট্রাল জেলে আপনি যদি কখনো যেয়ে থাকেন আপনি দেখবেন যে প্রথমে ঢুকতে একটা 4 কোণা জায়গা আছে, সেখানে চেক টেক করে কাগজ কলম পেন্সিল মানি ব্যাগ এগুলো নিয়ে নেয়। কিছু দূরে গেলে একটা গুদাম ঘর। রাইট। এরপরে আপনি হাতের বামে হচ্ছে ওদের মেইনলি কারাগারে ঢোকার জায়গা, হাতের বামে একটু ঢুকলে পরে হাতের বামে একটা গুদাম ঘরের মতো আছে, সেই গুদাম ঘরের পাশ দিয়ে আপনার ড্রেন চলে গেছে, ড্রেনের পাশেই একটা রাস্তা, কন্ডেম সেলগুলো। রাইট, ওইখানে আপনার 8টা কন্ডেম সেল, হ্যাঁ সম্ভবত নাম রজনীগন্ধা বা এরকম কিছু একটা হবে, আমার এখন এক্সাক্ট মনে নেই। আমি তো সেন্ট্রাল জেলে কিছুদিন ছিলাম, সো আমি চিনি জায়গাটা। যাই হোক আমি নিয়ে গেলাম, একজন ডেপুটি জেলার এবং পুলিশ টুলিশ সহ আমাদেরকে নিয়ে গেলো যথারীতি। ওখানে NSI DGFI এই সমস্ত গোয়েন্দা সংস্থার লোকজনও ছিল, CID। যাই হোক তারা আমাদেরকে নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পরে আমরা দেখলাম যে 8 নম্বর সেলে আব্বু, এটা ধরেন যে খুবই ছোট্ট একটা জায়গা, হ্যাঁ খুবই কনজাস্টেড, ধরেন যে 6 ফিট বা 8 ফিট একটা সেল। ধরেন আব্বু আমি দেখলাম যে ওখানে সাদা একটা চাদরের উপরে উনি বসা, চাদরের নিচে দেখলাম যে কালো একটা কম্বল দেওয়া, মাথায় ওনার একটা বালিশ, সিম্পল। আর এটার জাস্ট বালিশে মাথার পরের থেকে আপনার হাফ পার্টিশন দেওয়া, টয়লেট একটা। মানে আপনারা যে প্রথম যে অবস্থাটা দেখলেন, রাইট, প্রথম যে অবস্থা দেখলাম, এই জায়গা থেকে আমরা বাকি কথাগুলো জানবো। তার আগে আমরা আবার সময় হয়েছে আরেকটি বিরতিতে যাবার। দর্শক কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে আরও একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। ফিরে এসে শুনবো না বলা আরও বেশ কিছু চমকপ্রদ কথা। বিরতির পর আর একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন জামাত নেতা কাদের মোল্লার সন্তান হাসান জামিল। আপনার পিতার সাথে শেষ দেখা করার উদ্দেশ্যে 10 ডিসেম্বর আপনারা পরিবারের সদস্য সহ ঢাকা কেন্দ্রীয় কারাগারের কন্ডেম সেলের সামনে গিয়ে পৌঁছালেন। এরপর থেকে আপনাদের তখনকার অনুভূতিটা এবং যা কথোপকথন হয়েছিল সেই শেষ দৃশ্যের সেই বিষয়গুলো একটু জানতে চাই। আমার এখনো চোখে ভাসে, যদিও আমার হার্টের অপারেশন হওয়ার পরে কিছুটা ঝাপসা হয়ে গেছে স্মৃতি, কিন্তু আমি এখনো স্পষ্ট আমার মনে আছে। বাইরে প্রচুর আলো, হঠাৎ করে আমরা যখন ওই জায়গায় গেলাম আর কি, যাওয়ার পরে আমি আপনাকে যেটা বলতেছিলাম যে 6 ফিট বাই 4 ফিট একটা সেল, উপরে ধরেন ছোট্ট একটা জানালা, আবার সামনে একটা শিকের, ধরেন যে জং ধরা শিক, খুবই মোটা মোটা শিকের একটা ইয়ে। আমরা তো এই জায়গায় যাই নাই। আমি এর আগে এটা আশেপাশ দিয়ে, আমি জেলে যেহেতু গেছি আমি আশেপাশ দিয়ে গেছি, কিন্তু আমার বাকি ফ্যামিলি মেম্বার যারা আছে তারা তো পুরাই এটা নতুন একটা জায়গা। যেটা আমরা যখন গেলাম তখন ডিসেম্বর, শীতকাল। উনি মেরুন কালারের একটা পাঞ্জাবি, বেশ মোটা কাপড়ের, উনি এটা পরতেন, শীতকাল আসলে ওটা পরতেন। উনি ওই পাঞ্জাবি পরা অবস্থায় উনি ওখানে আসেন। যাই হোক এরপরে উনি আমাদেরকে দেখে বললেন যে তোমরা চলে আসছো, তাহলে তো আমি যেটা বুঝলাম যে ওনাকে মনে হয় বলা হয়েছিল যে আমরা আসতেছি, এবং উনি আমাদেরকে বললেন যে তাহলে তো ওরা আমাকে ফাঁসিতে ঝোলানোর সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলছে না। তো আমার বোনেরা বললো হ্যাঁ তাই তো আমরা শুনতেছি, এইভাবে দেখা সাক্ষাৎ হঠাৎ করে আমাদেরকে চিঠি দিল, তার মানে তো এটা তো আমরা রাজ্জাক চাচাকে জিজ্ঞেস করলাম, রাজ্জাক চাচা বললো হ্যাঁ এটাই নাকি শেষ সাক্ষাৎ, এভাবেই নাকি হয়। তো যাই হোক আব্বু বললো যে আই ডোন্ট কেয়ার, আমি কেয়ার করি না, ওরা কি করলো না করলো আমি এটাতে কোনো পাত্তা দিই না। আমরা যেদিন এই ইসলামী আন্দোলন করতে আসছি, যেদিন আমি জামাত ইসলামী যে যোগ দিছি, সেদিন থেকে আমি এটার জন্য রেডি। সো আমি এটাতে ভয় পাই না। তবে আমার কষ্ট যে আমার ফাঁসির কারণে এটাকে ঠেকানোর জন্য, প্রতিবাদ করার জন্য অনেক শিশু, অনেক লোক রাস্তাঘাটে মারা গেছেন, অনেক লোকজন আহত হয়েছে, পঙ্গু হয়েছে, অনেক পরিবার শেষ হয়ে গেছে, এটাতে আমার কষ্ট। আর তোমাদের প্রতি উনি আমাদের কিছু উপদেশ দিলেন যথারীতি, যে সত্য কথা বলবা, সত্য কথা কখনো ঘুরায় পেঁচায় বলবা না, স্ট্রেট ফরওয়ার্ড বলবা, এতে কে কী মনে করলো এটা তোয়াক্কা করবা না, সৎ পথে ইনকাম করবা, তাহলে তোমার ইবাদত বন্দিগিগুলো কবুল হবে। অসৎ পথে ইনকাম করলে যাই ইবাদত বন্দিগি যাই করে না কেন এটা কবুল হবে না। এরপরে উনি আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করার জন্য উনি বললেন, আমাদের যে আত্মীয় স্বজন যারা আছে সবার খোঁজ খবর নিলেন উনি, কার কী অবস্থা।
বলার পরে উনি তো বলে দিলেন যে আমার কবর কোথায় হবে, আমাকে বললেন যে তোমাকে তো আমি আগেই বলে দিছি, সো এগুলো নিয়ে কোনো টেনশন করবে না, তোমাদের আল্লাহ তাআলা দেখে রাখবেন। কিন্তু জামিল ভাই, আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করি। মৃত্যু তো আসলে একটা অবধারিত প্রক্রিয়া, জন্মালে মরতে হবে, এটা খুব স্বাভাবিক। এবং মৃত্যুটা কিন্তু অনিশ্চিত, কখন আসবে আমরা কেউ জানি না। কিন্তু আপনি এবং আপনার পরিবারের সদস্যরা আপনার পিতার সামনে, এবং আপনারা জানেন যে আজ রাতেই তার জীবনের শেষ দিন, আপনাদের এটা শেষ সাক্ষাৎ, এরপরে আর কখনো দেখা হবে না। সেই অনুভূতিটা, এবং আমি যতদূর জানি আপনি তার খুব পছন্দের পাত্র ছিলেন এবং আপনার প্রতি উনি অনেক ভরসা করতেন, তো সেই অনুভূতিটা আসলে ওই সময়টা জায়গায় দাঁড়ায় যে 2 মিনিট কানবো, আমার আসলে এই সময়টা তখন ছিল না ইনফ্যাক্ট। আর যেহেতু এটা প্রথম আপনার জামাতের এত বড় একজন লিডারের ফাঁসির ঘটনা, এই কারণে মানুষজন আমাদের তো একটা ধরনের আবেগ অনুভূতি ছিলই। জামাতের যারা নিবেদিত প্রাণ কর্মী সমর্থক যারা, তাদের কষ্ট কিন্তু আমাদের থেকে বেশি ছিল ইনফ্যাক্ট। অনেকে কিন্তু আমাদের থেকে অনেক বেশি সাফার করছেন। যাই হোক, আমি আপনাকে যেটা বললাম যে আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। যাই হোক, এনিওয়ে এরপরে যেটা হলো যে উনি সবার খোঁজ খবর নিলেন, আমি একটু দূরে দাঁড়াইছিলাম। যাই হোক, ওনার সেলের বাইরে ধরেন যে 4 কোণা একটা জায়গার মতো ছিল, সেখানেও সবার জায়গা হচ্ছিল না, আমি বাইরে ছিলাম। আমার কাছে অনেক প্রস্তাব আসছে, আমি কোনো প্রস্তাবে আমি নত হই নাই। আমাকে তারা অনেক প্রস্তাব দিছে, কোনো প্রস্তাবে কাদের মোল্লাকে নত করা যাবে না। আমাদেরকে তারা যেভাবে বিনা অপরাধে আমাদেরকে যেভাবে তারা ফাঁসিতে ঝুলাই দিচ্ছে, এর মূল্য একদিন তাদেরকে হাসিনাকে চুকাইতে হবে, এটা উনি আমাদেরকে বললেন। এবং আমাকে উনি স্পষ্ট করে বলে দিলেন যে তোমার চোখে যেন পানি না আসে, তুমি তো বাইরে বাইরে সাংবাদিক ফেস করবা, তুমি খুবই স্ট্রং ছেলে আমি জানি, কিন্তু তুমি স্ট্রং থাকবা, তুমি বাইরে যেন কোনো সাংবাদিকের সামনে তুমি যে কানবা না। বাট যাই হোক, উনি বলার কারণেই হোক, আল্লাহ তাআলার রহমতেই হোক, আমি তো ধরেন বাইরে পরে সাংবাদিক ফেস করলাম এবং ওনার কাছ থেকে আমরা বেরোয় আসলাম। আমি সবার শেষে বেরোলাম, ও শেষে উনি আমাকে এই কথাটা বললেন আর কি, যে তোমার চোখে যেন পানি না আসে, তুমি কান্নাকাটি করবে এটা রাত্রে, কিন্তু এই জায়গায় তোমাদের চোখে পানি দেখলে ওদের আনন্দ হয়, তুমি কোনো কান্নাকাটি করবে না। তো আমি বাইরে বেরোলাম, বাইরে তো ধরেন বিশাল সাংবাদিকতার গ্রুপ, প্রচুর লাইট, প্রচুর আলো, হ্যাঁ, এদিকে কাদের মোল্লার ফাঁসি চাই চিল্লাচিল্লি হচ্ছে। যাই হোক, আমাদের লোকজন ওখানে কিছু ছিল যারা ধরেন যে বিভিন্নভাবে ছিল আর কি, সাধারণ জনতার বেশে। তো ওর মধ্যে তো ধরেন সাংবাদিকরা আমার ইন্টারভিউ নিল, আমি কথাবার্তা বলার পর আমরা বাসায় চলে গেলাম। এদিকে আমি শুনলাম ওই যেতেই যে ব্যারিস্টার রাজ্জাক সাহেব এবং তাজুল ভাই সহ শিশির মনিরের সহ আপনার একটা রিট পিটিশন করা হয়েছে চেম্বার জজের আদালতে, ওনার ফাঁসি যাতে কার্যকর না করা হয়, স্থগিত করার জন্য। যাই হোক, সেটা নিয়ে চেম্বার জজের আদালতে শুনানি হলো। আমরা তো বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পরে রাত্রি 10টার সময় শুনলাম যে চেম্বার জজের আদালত নাকি আপনার এই ইয়েটা স্থগিত করেছে। যাই হোক, আমরা তো আলহামদুলিল্লাহ বললাম, আমাদের বাসায় আলহামদুলিল্লাহ বললাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল পুরো বিষয়টা আসলে একটা সাজানো নাটক। আমার কাছে মনে হচ্ছিল যে তারা এই ফাঁসি দিয়েই দিবে আলটিমেটলি, বাট এটা তাদের একটা সাজানো নাটক। আমি যেই মাহমুদ হাসান নামে যে ভদ্রলোক বিচারপতি সম্ভবত সে যে স্টে দিছে,
সেই মাহমুদুল হাসানই আপনার হাসিনা তাকে আপনার ইয়ে করছিল, প্রধান বিচারপতি করছিল তার আমলে। ওই ধরনের আপনার মানে মানে ন্যাক্কারজনক একজন বিচারপতি ছিলেন আর কি, ভদ্রলোক। সো সেই লোক আপনার স্টে দিছে, এটা আমার ঠিক বিশ্বাসযোগ্য হচ্ছিল না। যদিও আমাদের অনেকে বলতেছিল যে কেরি ফোন দিছে, এরদোগান ফোন দিছে, ইত্যাদি ফোন দেওয়াতে নাকি এটা স্টে দিছে, এর ফাঁসি কার্যকর হবে না। জামাতের অনেক লোক বাইরের থেকে আমাকে বলছেন যে জামিল এর ফাঁসি কার্যকর হবে, এটা হাসিনা এমনি ভয় দেখানোর জন্য করতেছে। বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে ফাঁসি কার্যকর হয়ে যাবে স্টেজে। এটা একটা নাটক, পুরোটাই নাটক। তাদের শাহবাগ থেকে শুরু করে এই যে ওনার ফাঁসি যে যাবজ্জীবন দেওয়া হয়েছিল, এটাও একটা নাটক। শাহবাগ করে ওনাকে যে আপনার ফাঁসিতে এটাকে যে রায়টাকে যে ইয়ে করা হইলো, আপনার রূপান্তরিত করা হইলো, এটাও একটা নাটক। পুরোটাই আসলে একটা নাটকের অংশ। যাই হোক, এনিওয়ে আপনার এরপরে স্টে হইলো, পরের দিন শুনানি চললো। পরের দিন তো আমরা সারাদিন টেনশন। পরের দিনে শুনানি হলো, তারপরের দিন মানে 12 তারিখ 12টার সময়, সকাল 12টা, দুপুর 12টার সময় আমরা খবর পেলাম যে স্টে খারিজ করে দিছে। এখন আর ফাঁসি কার্যকরে কোনো বাধা, ফাঁসির রায় বহাল, ফাঁসি কার্যকরে কোনো গভর্নমেন্টের কোনো বাধা নেই। এবং যথারীতি আওয়ামী লীগের যারা ছিলেন, তৎকালীন যারা মন্ত্রী মিনিস্টার ছিলেন, তারা সগর্বে ঘোষণা দিলেন যে আজকেই ফাঁসি ওনার কার্যকর করা হবে, রাত্রেবেলা যে কোনো সময়। তো আমি যথারীতি ব্যারিস্টার রাজাকের সাথে কথা বলে এবং তাজুল ভাই সহ আমাদের লয়ার প্যানেলের সাথে কথা বলে আমরা আবার কারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলাম। আমরা বললাম যে দেখেন ভাই, যেহেতু উনার মাঝখানে আরও একটা বিচারিক প্রক্রিয়া হয়েছে এবং সেটা খারিজ হয়ে গেছে, তাহলে তো আমরা আরেকবার সুযোগ পাই। তো কারা কর্তৃপক্ষ রাজি হলেন, কিন্তু তারা বললেন যে আমরা একদম যারা ফ্যামিলি মেম্বার, মানে হচ্ছে ওনার ছেলে মেয়ে এবং আম্মু, আমরা দেখা করতে পারবো, এর বাইরে লোকজন দেখা করতে পারবে না। গতবার আমরা যেমন 23-24 জন নিয়ে গেছি, এটা হবে না। যাই হোক, এরপরে আমরা ভাই বোন, আমার ভাই তখন থেকে চলে আসছে, মালয়েশিয়া থেকে চলে আসছে, তাকে নিয়ে আমরা গেলাম। শেষ বিদায়ের গল্পটা যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলেন, আমরা পুরোটাই আসলে জানতে চাই, সময় স্বল্পতার কারণে। আসলে গল্প তো ধরেন যে এখন আমার স্পষ্ট মনে আছে। আমরা আবার গেলাম, আবার যথারীতি চেকিং করে ওনার ওখানে গেলাম। উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, ওকে, তোমরা চলে আসছো, খুব ভালো, আমার তো খুব ভালো লাগতেছে। যাক, তোমাদের সাথে আরেকবার দেখা হয়ে গেল। আল্লাহ তাআলা তো চাইলে কি না করতে পারেন, তোমাদের সাথে আরেকবার দেখা। মানসিক অবস্থাকে ওই দিনও একই রকম দেখেছিলেন? ওই দিন আরো স্ট্রং। এবং আমার কাছে মনে হয়েছে যে ওই দিন উনি ঠিক উনার মাঝে নাই, হ্যাঁ, উনি ঠিক আসলে আমাদের মাঝেও নাই। আমার বোনরা তো রেগে গেল, বললো কেন আমরা চলে যাব। তখন উনি বললেন যে দেখো, আমি তো গতকালকেই ফাঁসির জন্য রেডি ছিলাম, গত পরশু দিন, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা, উনি আমাকে আরও 2 দিন বাঁচায় রাখছেন। বাট আমি আসলে এখন আর তোমাদের মাঝে নাই, আমি আসলে আল্লাহ তাআলার কাছে নিজেকে সুপুর্দ করে দিছি এবং আমি আল্লাহ তাআলার সাথে আমার একটা ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। সুতরাং আমার আর কয়েক মিনিট পরেই ফাঁসি কার্যকর হয়ে যাবে, যদি আল্লাহ তাআলা চাইলে এটাও ঠেকাই দিতে পারেন। বাট দুনিয়ার যে বর্তমান পরিস্থিতি, বাস্তবতা বলে যে আমাকে তারা ফাঁসিতে ঝুলাইয়ে দিবে। এবং আমার শাহাদাত, আমি এটা চাচ্ছিলাম, আমার আমরণ, এটা আমার ছিল যে আমি শাহাদাত বরণ করবো আল্লাহর রাস্তায়, আমি তো মারাই যাবো 2 দিন পরে। সো তোমরা যতক্ষণ, বাট দুনিয়াতে এখন আমার কোনো কিছুর কোনো দরকার নেই, আমার টাকা পয়সা সহায় সম্পদ কোনো কিছুর কোনো দরকার নেই। বাট দুনিয়াতে তোমরা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় এবং ইসলামী আন্দোলন হচ্ছে আমার সবচেয়ে প্রিয়। বাট ইসলামী আন্দোলন জামাতের সাথে তো আমার কোনো যোগাযোগ করার কোনো অপশন নাই, আমি সবাইকে তাদেরকে যা যা বলার আমি বলেও দিছি। সুতরাং তোমরা যতক্ষণ এখানে থাকবা,
বিশেষ করে পারভিনের 2 ছেলে যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ আসলে আমার পক্ষে আল্লাহর সাথে কনসেন্ট্রেশন করা মুশকিল। এটা বলে উনি আমাদেরকে বললেন যে এই কারণে আমি তোমাদেরকে বলতেছি তোমরা চলে যাও, তোমরা থাকলে আমার জন্য সমস্যা, আমার আবার বেঁচে থাকতে ইচ্ছা হবে, আমার এখন বেঁচে থাকার কোনো স্বাদ নাই, আমি এখন পুরোপুরি আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে গেছি। এই কথা শুনে তো আমরা অবাক, আমার বোনরা অবাক, পিছনে যারা পুলিশ, ডিজিএফআই, এনএসআই, সিআইডির লোক ছিল তারাও অবাক, আশেপাশে আরও লোকজন ছিল, সবাই অবাক যে এটা কী তারা শুনতেছে আর কি। আমরাও একটু অবাক হয়েছি। যাই হোক, আমার কাছে মনে হলো যে উনি ঠিক ওনার ওই জায়গাটা একটা আলোকিত, মানে আমি ঠিক বুঝাতে পারবো না, এটা অপার্থবী। আমি ছেলে হিসাবে হয়তো অতি কল্পনা করে থাকতে পারি, বাট আমি যখন এরপরে যথারীতি আমি যেটা বুঝলাম যে উনি আসলে আমাদের সাথে আর কথা বলতেই চাচ্ছেন না। জি। তারপরে আমরা যথারীতি ওখান থেকে বেরোয় আসলাম এবং যথারীতি উনি বেরোনোর সময় আমাকে বললেন যে তুমি একটু দাঁড়াও, তোমাকে তো গতকালকেও বলছি, আজকেও বললাম, ওই দিনও মানে বলছি, আজকেও তোমাকে বললাম, তুমি কাছেন হয়তোবা এই কষ্ট বুকে চেপে নিয়ে আপনাকে ওই দিনও ঠিক একই অবস্থার মধ্যে দিয়ে যেতে ওদিন তো হয়েছে। ধরেন যে আরো সিভিয়ার অবস্থা ছিল, আরো মানে শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল, বাইরে আমরা কোনো হামলার শিকার হই কিনা এটাও একটা ভয় ছিল। যাই হোক, এনিওয়ে আল্লাহরই মেহেরবানি যে ধরেন এরপর আমরা বেরিয়ে আসলাম এবং আমার কাছে মনে হচ্ছিল যে ওই রাস্তাটুকু যদি শেষ না হইতো, আমাকে যদি জেল থেকে না বেরোতে হইতো, তাহলে আমার জন্য কতই না ভালো হইতো, বা আমি যদি ওনার কাছে থাকতে পারতাম। সেটা তো হয় নাই। আসলে আপনার পিতা যেহেতু এবং আপনি তার বড় সন্তান এবং উনি আপনার প্রতি যে আসলে আশাটা রাখতেন, আসলে পেয়ে যদি বলেন। না, আমি তো আপনাকে আগেই সেটা পরিষ্কার করে বলেছি, আমরা চাই আমরা যারা শহীদ ফ্যামিলির, আমরা সবাই চাই একটা শান্তিপূর্ণ বাংলাদেশ, একটা উন্নয়নশীল বাংলাদেশ। আমরা এই ভেদাভেদ, মারামারি, হানাহানি, এগুলা খালি হানাহানি বাড়ায়। আপনি ধরেন কথার কথা, আওয়ামী লীগের যে সমস্ত লিডাররা, তাদের কাউকে যদি আমরা এখন ওপেন শুট করে মেরে ফেলি বা ধরেন তাদেরকে আমি মফ করে মেরে ফেললাম, তাহলে তো তার ছেলেরা আবার আমার শত্রু হয়ে আমার উপর প্রতিশোধ পরায়ণ। হ্যাঁ, প্রতিশোধ। এটা আসলে কোনো দেশের জন্য আমরা চাই না। উনিও বলে গেছেন সে কথা, এটা আমরা চাই না। আমরা চাই যারা অতিরিক্ত বাড়াবাড়ি করছেন হাসিনার মতো, তাদের সুষ্ঠুভাবে বিচার হোক, একদম যথাযথ প্রক্রিয়াতে বিচার হোক। তাতে যদি 2-2.5 বছরের সময় লাগে কোনো সমস্যা নাই, সুষ্ঠুভাবে বিচারগুলো হোক। এবং যারা আপনার জুলাই শহীদ হয়েছেন, যারা এই হাসিনাকে পতনে যারা শাহাদাত বরণ করছেন, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যে বিচারটা চাচ্ছেন এটা যেন সুষ্ঠুভাবে হয় এবং তাদেরকে যেন সুষ্ঠুভাবে পুনর্বাসন করা হয় এবং বাংলাদেশের রাজনীতি যেন একটা রাইট ট্র্যাকে চলে এবং আমরা যেন সারা বিশ্ব উন্নয়নের দিকে আগায় যাচ্ছে। ভিয়েতনাম দেখেন, আরো যে সমস্ত দেশ যারা বাংলাদেশের পরেও স্বাধীন হয়েছে, তারা আমরা প্রত্যাশা করি যে আসলে বিচারও যেগুলো হবে সেগুলো যেন একদম সঠিকভাবেই হয় এবং আগের মতো প্রতিশোধ পরায়ণ যেন কোনো কিছুই না হয়। অসংখ্য ধন্যবাদ হাসান জামিল আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আপনার মূল্যবান কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। যে এসএ টেলিভিশন কর্তৃপক্ষ এবং এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরও সবাইকে ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। মানুষের পিছে যা হাঁটে তার নাম ছায়া, আর মানুষ যার পিছনে হাঁটে তার নাম মায়া। আর এই মায়ায় জড়িয়ে থাকে জীবনের হাজারো গল্প। সেই গল্পগুলোই আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো হয়রানি কিংবা নির্যাতনের কথা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা@gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর বরাবরের মতোই থাকুন এসএটিভির সাথেই। আল্লাহ হাফেজ।